প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই যুক্ত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে দলটির লাখ লাখ নেতাকর্মী হাসিনা বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি ছাত্রদল নেতা রাকিব হোসেন আবির ও সাগর আহমেদ বাবু, তাদের মধ্যে অন্যতম, যারা হাসিনার ফ্যাসিবাদ ঠেকাতে রাজপথে পেতেছিলেন বুক। পুলিশের গুলিতেও যেই বুক কম্পিত হয়নি, বরং তাদের প্রতিরোধের মুখেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে গণহত্যাকারী হাসিনা। অনুষ্ঠানে আবির ও বাবুর মুখ থেকেই শুনব সেই সব দিনগুলোর স্মৃতি। রাকিব হোসেন আবির ও সাগর আহমেদ বাবু, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আলোচনায় যাওয়ার আগে আমরা আবির ও সাগর আহমেদ বাবুর উপরে নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আব্দুল লতিফ শিকদার ও হোসনে আরা বেগম দম্পতির সন্তান রাকিব হোসেন আবির স্থানীয় স্কুল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে ঢাকায় ভর্তি হন কবি নজরুল সরকারি কলেজে। এ সময় ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন আবির। ২৪-এর মধ্য জুলাইয়ে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে আবিরকে নিজ কলেজের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। প্রতিদিন তিনি আন্দোলন গড়ে তুলতে থাকেন। ১৯ জুলাই শুক্রবার রাজপথে ভয়ানক হত্যা মিশন চালায় হাসিনার পুলিশ বাহিনী। এদিন আবিরের শরীরে ৩৭টি গুলি লাগে, যার মধ্যে এখনও তার শরীরে গেঁথে আছে ১৬টি গুলি। শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি পুলিশ। ২৪ জুলাই রাজধানীর ওয়ারী ও সূত্রাপুর থানায় তার নামে দেশ বিরোধী পৃথক দুটি মামলা হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবু, গাজীপুর শহরের ২৭ মোল্লাপাড়া বেপারী বাড়ির আব্দুর রহমানের সন্তান তিনি। জন্ম ও বেড়ে ওঠা রাজধানীর খিলগাঁও এলাকায়। ২০০৯ সালে খিলগাঁও গভর্নমেন্ট কলোনি হাই স্কুল থেকে এসএসসি ও ২০১৩ সালে উত্তরা আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর উত্তরা টাউন ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে অনার্স ও নিউ মডেল ইউনিভার্সিটি থেকে ২০২১ সালে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত। সাগর আহমেদ বাবু স্কুল জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছাত্রনেতা সাগর আহমেদ বাবু। শুরুতেই রাকিব হোসেন আবির, আপনার কাছ থেকে জানতে চাই, ২৪-এর আন্দোলনে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন, কবে থেকে এই আন্দোলনে যুক্ত হলেন? আপনি কেন এই আন্দোলনে গেলেন? আপনি কি বুঝতে পেরেছিলেন যে এত রক্ত, এত মৃত্যু কিংবা বুলেট আপনার বুককেও বিদ্ধ করবে? আমি ছোটবেলা থেকেই যখন ক্লাস 8-এ পড়ি, সেই সময় থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কিন্তু আমার পরিবারের একটা তাদের প্রতি টান আছে। কিন্তু আমার আব্বুও জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য ছিলেন। তো যখন আমি ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি ঢাকা শহীদ সরোয়ার্দী কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হই। তো তখন আমি রাজনীতি করার জন্য বিভিন্ন বড় ভাইয়ের সাথে যাই, কিংবা রাজনৈতিক দলের যারা আছেন ছাত্র দলের তাদের কাছে করি। পরবর্তী ইন্টারমিডিয়েট পাস করার পরে সরোয়ার্দী কলেজ থেকে আমি আপনার কবি নজরুল সরকারি কলেজে অনার্সে ভর্তি হই, মানে 7 কলেজ যেটা বর্তমানে বলা হয়। তো তখন থেকে ২০১৮ সালে আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে। আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে তো আমরা সেই 16 সালের পর থেকে আমি বিভিন্ন প্রোগ্রামে যাওয়া শুরু করি। সেই সঙ্গে আমার সহযোদ্ধা বন্ধু বান্ধব নিয়ে প্রতিবাদ করা, মিছিল করা, বিভিন্ন সময় আওয়ামী লীগের দুর্নীতির সম্পর্কে, গণহত্যা বা আরও এর আগে যে হত্যা হয়েছিল বিভিন্ন সময়, বা বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে মিছিল করা, এই হরতাল অবরোধ, তারপর আপনার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, 18 জাতীয় নির্বাচনে গণগ্রেপ্তার, মিছিল, প্রোগ্রাম। তো এগুলো তো আমাদের কন্টিনিউ এক ধরনের
ছিলই, এবং আমরা তো বাধার এটাই ছিল নিত্য জীবন। আমরা রাতে যে ঘুমাতাম সেটা আমাদের জন্য একটা মানে ভয়ঙ্কর হয়ে যেত। 1 তারিখ যখন এই আন্দোলনের শুরুর যাত্রা হয়, যে যখন আপনার আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার কিছু সন্তানরা একটা কোর্টে 2021 সালে আপনার আবেদন করে, সেটা রায় দেয় আপনার কোর্টের মাধ্যমে 2024 সালে। আর সেই রায়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু আবারও রাজপথে নামা হয় কোটা বিরোধী আন্দোলনে। জুলাইয়ের 14 তারিখ যখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার হামলা হয়, এই সাদা কোটা বিরোধী আন্দোলনের উপর ছাত্রলীগ এবং পুলিশের যে নির্মম হামলা হয় নারী শিশু থেকে সবার, তারপরে রংপুরে আবু সাইদ কিন্তু 16 জুলাই কিন্তু নিহত হয়। পরবর্তী শুধু আবু সাইদ না, পুরো সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আস্তে আস্তে আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে। তো আমি কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার আবার ওঠা বসার একটা মিল ছিল, কেননা আমি সরোয়ার্দী কলেজে ইন্টারমিডিয়েট করার পরবর্তীতে ওখানে আমার পূর্বে থেকে একটা সব শিক্ষার্থীর সাথে একটা মিল ছিল। তো যার জন্য অনার্সেও আমার এই মিলটা থাকার কারণে শুধু আমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টেরই বন্ধু বান্ধব ছিল না, এর বাইরেও অন্যান্য ডিপার্টমেন্টের একটা নেটওয়ার্ক ছিল এবং সুসম্পর্ক ছিল। আবু সাইদের নিহত ঘটনার পরে, যখন আমরা ওয়াসিমের নিহত ঘটনার পরে আমাদের ভিতরে আসলে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে আসলে আন্দোলনে যে আমরা যাই, যদি আমাদের মেরে ফেলা হয় বা আমাদের পরিবার কীভাবে জানবে। এই জন্য আমাদের কাছ থেকে একটা লিস্ট নেওয়া হয়, পরিবারের নাম, পরিবারের নাম্বার বা পরিবার কোথায় অবস্থান করে। আমাদের গ্রুপ ছিল ফেসবুকে, মেসেঞ্জার অসংখ্য গ্রুপ ছিল, তার ভিতরে আস্তে আস্তে ছোটো ছোটো গ্রুপ করছে যে এই গ্রুপের ভিতরে ছাত্রলীগ থাকতে পারে। তো তার ধারাবাহিকতা ছোট্ট একটা গ্রুপ ছিল আমাদের কবি নজরুল কলেজের, ওই গ্রুপে ওখানে আমাদের নামের লিস্ট চাইছিল যে আসলে পরিবারের। সেই লিস্টের পরবর্তীতে আমাদের একটা সমন্বয় একটা পেজের মাধ্যমে একটা কমিটি আমরা দেখতে পাই। তো আমি ছাত্রদলের সাথেই রাজনীতি ছিলাম এবং এখনো আছি। আমার কমিটি হইছে কবি নজরুল সরকারি কলেজ, কবি নজরুল কলেজের সমন্বয়কের দায়িত্ব ওখানে কমিটি। পরবর্তীতে আমি ওই জানতে পারি যে আসলে পুরান ঢাকার ভিতরে জগন্নাথ, কবি নজরুল, সরোয়ার্দী সহ আশেপাশে যত ছোট ছোট কলেজ ক্যাম্পাসগুলো আছে তাদের নিয়ে আমরা সর্বপ্রথম আপনার এই যে লক্ষ্মীবাজারে আন্দোলনের সর্বপ্রথম ওখান থেকে শুরু করি। ওখান থেকে শুরু করে আমরা তাঁতিবাজার মোড়ে আসি, এর পরের দিন আবার তাঁতিবাজার মোড় থেকে 0 পয়েন্ট, এরপর থেকে আবার ঢাকা ইউনিভার্সিটির সাথে শাহবাগে যে একটা পুলিশের ব্যারিকেড ভাঙা নিয়ে দেখছেন সম্ভবত, সেখানে আমরা করি। পরবর্তী আন্দোলন যখন তীব্র হয় আস্তে আস্তে, তখন আমরা আস্তে আস্তে 19 তারিখ আমাদের সকালবেলা 9টায় আমরা একটা প্রোগ্রাম দিই বাংলা বাজার মোড়ে, সদরঘাটের 4 রাস্তার মোড়। তো সেখানে দেওয়ার পরে আমাদের দেখি যে পুলিশ প্রশাসন এমন বাজে এবং ছাত্রলীগের বেশ কয়েকজন নামধারী ব্যক্তিও আছে সেখানে। তো তারা বিভিন্ন গল্লির মুখে অবস্থান নিয়েছেন এবং পুলিশও পুরো মারমুখী অবস্থানে আছেন। তো ওখানে আমরা ওই সময় 9টা বাজে পারি নাই। তো পরবর্তীতে আমরা চেষ্টা করছিলাম দূর থেকে কিছু একটা করার জন্য, কিন্তু আমরা পারতেছি না। পরবর্তী আমরা একটা সিদ্ধান্ত নেই যে নামাজের সাথে মুসল্লিরা যখন বের হবে তখন আমরা সেই সারিবদ্ধ বের হয়ে ওই ভিক্টোরিয়া পার্কের ওখানে একটা অবস্থান নিব, এবং মুসল্লিদের টার্গেট করে তো অনেকে আসলে গ্রেপ্তার করতে পারবে না, চিহ্নিত করতে পারবে না। তো সেখানে আমরা যখন নামাজ পড়ে বাহাদুর শাহ পার্ক, ওই ভিক্টোরিয়া বাহাদুর শাহ পার্কের পাশেই ছিল বাহাদুর শাহ পার্ক মসজিদ। তো আমরা ওখান থেকে বের হওয়ার সময় দেখি যে না, আসলে আওয়ামী লীগটা এই দিকে আসতে দেয় না, সব এখানে বাংলাদেশের দিকে একটা গল্লি আছে, ওই দিকে যাত্রী করে দিতে, মানে যারা না মুসল্লি আছে তাদেরকে বলে আপনারা ওই দিকে চলে যান, পার্কের দিকে আসা যাবে না। তো সেখানে আমরা ফেল হই। পরবর্তীতে চিন্তা করলাম এককভাবে আমরা বা কিছু সংখ্যক মিলে পারবো না। তো আমরা আবার আমি এবং আমার বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার যারা ছিল বা মোবাইলে যাদেরকে মেসেজ দিয়ে বলছি যে আমি কাঠের পুলে অবস্থান করব, কাঠের পুলে সবাই একত্রিত হওয়ার জন্য আমরা তখন কাঠের পুলে যাই। কাঠের পুলে ওখানে একটু দূর আছে, লক্ষ্মীবাজার রেখে কিছুটা দূর কাঠের পুল, ওখানে আমরা জড়ো হয়ে ওখান থেকে মিছিল নিয়ে আমরা আবার লক্ষ্মীবাজার ভিক্টোরিয়া পার্কের দিকে মুভমেন্ট করি। তো যখন আমরা সরোয়ার্দী কলেজের ওখানে আসি, সরোয়ার্দী কলেজের ওখানে এসে যখন আমরা স্লোগান দিই আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, তখন বিভিন্ন গল্লি থেকে আরও কিছু লোক আওয়াজ তুলে। তো তখন বাজে শুক্রবার দুপুর 2টা, ওখান থেকে আমরা যখন আওয়াজ তুলি, এর ভিতরে আওয়াজ তোলার ভিতরে সরোয়ার্দী কলেজের সামনে আমার হাতে 2 ফুট দূরত্বে একজন মাথায় গুলি লেগে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে ওকে ধরে রিক্সায় উঠে, আমার মানে জীবনের প্রথম কোনো মৃত লাশকে, মানে আমি কখনো মানে কাউকে রিক্সায় উঁচু করে দেওয়া বা মৃত লাশকে ধরা আমি কখনো ধরিনি, প্রথম অভিজ্ঞতা। মানে তবে এইটা আমি যখন শুনছিলাম যে আপনার যে মানুষ মারা গেলে আপনার ওজন বেড়ে যায়,
এটা আমি মুরব্বীদের কাছ থেকে অনেক সময় শুনছিলাম যে মানুষ মারা গেলে নাকি বেঁচে যায়। তো তখন মানে যখন মারা গেছে একটা সঙ্গী আমাদের, তো লোক যখন উঠাচ্ছি তখন এবার মনের ভিতরে সন্দেহ জেগে যায় যে ওর আর কোনো ওজন বেড়ে গেছে। ওজন বেড়ে গেছে। তো তারপর আর নিজেকে আর কন্ট্রোল করে রাখলাম না, যে আসলে অনেকেই দেখি যে গুলি আহত মত হয়ে অবস্থা, খুব করুণ অবস্থা, কি বলবো। আর তারপর নিজের জীবন আর যে না, যদি হয় মারা যাব, না হয় মুক্ত করব। এইভাবে করে আস্তে আস্তে সামনে আগাচ্ছি। এর ভিতরে কিছু লোক খাবার টাবার নিয়ে এলো, তো ওখানে যখন দেখলো যে মোটামুটি আমি একটু কথা বলছি, তো সবাই দেখছি আমার কথা শুনছে আন্দোলনের ওখানে। শোনার পরে অনেকে পানি, খাবার, খেজুর অনেকে অনেক রকম দিচ্ছে, আমিও সবাইকে মাঝে বিতরণ করতেছি আর আস্তে আস্তে আগাচ্ছি। ভিক্টোরিয়া পার্ক আমাদের ছিল টার্গেট, ভিক্টোরিয়া পার্কের গোল চতুর্পাশে আমরা অবস্থান নিব। তো আস্তে আস্তে আগাচ্ছি আর পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল তো নিক্ষেপ করতেই আছে, তো থামে নাই। কিছুক্ষণ পর পর রাবার, আমরাও চিন্তা করলাম যে কী করা যায়, তেমন রাবার বুলেট, টিয়ার সেল তো শরীরে পড়লে সবাই আহত হয়ে যায়, দুই একজন যে হাতে একেবারে রক্ত, তো যার জন্য মানুষ একটু দেখি যে পিছনে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তখন খুব খারাপ লাগতেছে যে আসলে মানুষগুলো কি চলে যাবে। এরপর যে ফুড কোর্টগুলো আছে না রোডে, ফুড কোর্টগুলোকে বলে সামনে আনো, সবাই রোডের মাঝখানে আনো, কারণ ফুড কোর্টের আড়ালে দাঁড়ালে ওই যে আপনার রাবার বুলেটগুলো শরীরে লাগবে না, আর ওখান থেকে আস্তে আস্তে আগাইলে তারপর ডিল মারলে যে ওখানে আবার পুলিশকে মারা যায় কিছুটা। তো আমরা ফুড কোর্টগুলো মাঝখানে আনি, রোডের মাঝখানে ফুড কোর্টগুলো মাঝখানেই। এবং টিয়ার সেলের গ্যাসের যে বিষয়টা, ওইটা আমরা যে ফুড কোর্টে কাঠের তো কিছু আছে, চকি আছে, তো ওগুলোকে আগুন দিয়ে ধরাই দিলে ধোঁয়াটা অনেকটা মানে মুখে ভাল লাগে, তখন জ্বালাযন্ত্র থেকে ঝাঁজটা কমে। তো এইভাবে আস্তে আস্তে আমরা আগাইতে আমাদের আরও একটা সহকর্মী আপনার কিছুক্ষণ পরে দেখি যে সেও ডেট। আমরা এটা অনুমান করছি তার যে মাথার যে মগজটা, আমি জানি না তারা কি আসলে মাথায় কি টার্গেট করছে কিনা, আমার এটা সন্দেহ নেই, যে মাথার মগজটা এখান থেকে পড়ে মাটিতে একেবারে পড়ে গেছে এবং রক্তে পুরো একেবারে জায়গাটা। পরবর্তীতে কি করবো, আর পরে ওরকেও রিক্সায় নিয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজে, রিক্সাওয়ালাকে বলি এবং আরও দুইজনকে বলি যে ওকে একটু নিয়ে যান সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো ওখানে সলিমুল্লাহ মেডিকেল খুব কাছে ছিল, ওখানে নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করি, তো তারা নিয়ে যায়। এর পরবর্তীতে আপনার সন্ধ্যা নাগাদ আন্দোলন তো আমরা চলমান আছে, রাস্তায় আছেন, সন্ধ্যা নাগাদ তো দেখি যে মোটামুটি ওখানে সবাই নেমে গেছে রাজপথে, এক ধরনের একেবারে সাধারণ মানুষ, আশপাশের মানুষ, জনতা একেবারে নেমে গেছে। কিন্তু তার ভিতরে আমি একটা ফলো করলাম যে আসলে ছাত্রলীগের আপনার কিছু লোক আছে, কিছু সিভিল পোশাকও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়েছে এই জন্য যে আমরা যখন কিছু কথা বলি তখন তারা একটু আমাদের বিরোধিতা ভাব দেখাচ্ছে। তো তারপরও করণীয় তো কিছু নেই, আমি সামনে আস্তে আস্তে আগাচ্ছি। কবি নজরুল সরকারি কলেজ থেকে ভিক্টোরিয়া পার্ক খুব কাছেই, তো আমি কবি নজরুল কলেজে আস্তে আস্তে সামনে এসে পড়ছি। তো এর ভিতরে আমাকে ডাকছে যে তোমাদের আন্দোলন থেকে একজন আসো, আন্দোলনকারী, পুলিশ ডাকছে। আর পুলিশ ডাকছে বলতে তখন জগন্নাথের একটা ম্যাম সম্ভবত তিনি পরিচয় দিয়েছেন যে বাবা আমি আর লাশ দেখতে চাই না, আর কত লাশ দেখবো, আমি আর লাশ দেখতে চাই না, তোমরা কি করবা। খুব আমি মনে করি পুলিশ বলতেছে তোমরা চলে যাও, তাহলে মনে হয় যে ভালো হবে। আমি বলছি যে না, আমি চলে যাব না। পরে পুলিশ আসলো, আসার পরে আমাকে ডেকে নিল তাদের কাছে, ডেকে নেওয়ার পরে মাঝখানে পুলিশও আসলো, আমিও আসলাম, আর ম্যাডামও ছিল। তো বলতেছে যে তুই এখান থেকে চলে যাবি, এই ওরে ভিডিও কর। তো ভিডিও করছে একজনে, তুই এখান থেকে চলে যাবি, তোর ভিডিও ফুটেজ সব কিছু আমাদের কাছে আছে, তোর তো মনে কর যে আজকের পর জীবন আর মনে হয় না তুই পাবি, আজকে তোর শেষ জীবন, যদি এখান থেকে যাস তা হয়তো কিছুটা ভালো দিন পাবি, বেঁচে থাকতে পারবি, আর না হলে কিন্তু তুই আর বাঁচতে পারবি না। তো পরে আমি বলছি যে বাঁচার আর আমার ইচ্ছা নাই, কারণ আমরা যে লাশগুলো দেখছি, যে মানুষের যে আহত লাশ, মানে দুইজন সহকর্মীকে লাশ তুলে বাঁচাটা আসলে যখন ওই সময় মানে আশেপাশে যখন সহকর্মী বা বন্ধুরা দেখি যে মারা গেছে, তখন তার নিজের প্রতি আর ওই বাঁচার ইচ্ছাটা আসলে থাকে না, মানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো আমি পুলিশকে সরাসরি বলেছি যে আমাকেও মেরে ফেলেন, সমস্যা নেই, আমি এখান থেকে যাচ্ছি না, যে আমাকে মারা লাগে বলে দিলে। হ্যাঁ, আমি সরাসরি বলেছি যে আমাকে যে মারা লাগে একটু মেরে ফেলেন, কারণ আমার আর বাঁচার ইচ্ছা নেই, আমি যাব না। কারণ ইতিমধ্যে আমার বন্ধু বান্ধব এবং অনেক সহযোদ্ধাকে হারিয়ে ফেলেছি, নিজ চোখে আমি যে রিক্সায় উঠে দিয়েছি, তখন বাঁচার ইচ্ছা ছিল না কেউ। সন্ধ্যা তখন 6টা কেবল, এর ভিতরে হঠাৎ আমি সামনে আসি,
ওদেরকে সবাইকে বলতেছি যে তোমরা এখানে দাঁড়াও, সামনে আগাই যাও। কারণ ইতিমধ্যে যেহেতু ছাত্রলীগ আমাদের ভিতরে প্রবেশ করছে, তো পুলিশ বলছে যে, পুলিশ যে বিদায় দিল যে তোর 10 মিনিট টাইম দেওয়া হলো, তুই এখান থেকে তোর সবাইকে নিয়ে চলে যাবি। 10 মিনিট টাইম দিলাম। যে পুলিশ আপনাকে ডাকলো ওই ডাকলো। পুলিশের নাম কি? আসলে কি তখন ছিল ওনার পদ? তখন ওনার পথ বলতে কিছু না, তবে অনেকগুলো মানে দেখলাম, ব্যাজ দেখলাম, তার মানে হয়তো উনি কোনো উচ্চ পর্যায়ে আছেন, পদস্থ ডিসি হবে DC হয়তো, বা ওই কোনো জন্য। বিষয় হবে, তিনি হয়তো মানে অনেকগুলো ব্যাজ ছিল তার কাছে। তো তাকে 10 মিনিট সময় দিলাম, তুই এখান থেকে চলে যাবি, থ্রেট। ঠিক আছে? 10 মিনিট যদি না আস তাহলে আমরা একসঙ্গে যাবো। তোর তো ভিডিও সবকিছু করা, বুঝিস যে তোর কি অবস্থা হবে, তোর অবস্থা শেষ। তারপরে সন্ধ্যার পরে কি করলেন? সন্ধ্যা যখন হয় তখন আমি সবাইকে বলতেছি যে ঠিক আছে, পিছনে তাকাই দেখি যে আসলে অনেক জনসংখ্যা নেমে গেছে, মানুষ মানুষ বেড়ে আর গেছে। মানুষ। কবি নজরুলের থেকে শুরু করে আপনার কবি নজরুল কলেজের সামনে একটা পুলিশ বক্স আছে, ওই পুলিশ বক্সের সামনে থেকে সরোয়ার্দী কলেজ পর্যন্ত শুধু মানুষ আর মানুষের মাথা দেখা যায়। তখন আমার ভিতরে একটা মানে এক ভালো ধরনের লাগছিল, সাহস জাগাইছে বেড়ে গেছে। যে না আমি আর যাব না, মরে গেলে গেলাম। যেহেতু এত জনগণ নেমে গেছে, তা হয়তো সারা বাংলাদেশ এইভাবেই চলতেছে, যে না আমি আর যাব না, হাসিনাকে বিদায় করেই যাব। তো এরকম যখন ভিতরে কাজ করছিল, তো এর ভিতরে সন্ধ্যা নাগাদ যখন 6টা বাজে ছাত্রলীগের একটা মিছিল আসে পানির পাম্পের ওই দিক থেকে, জয় বাংলা, হ্যাঁ, এরকম একটা মিছিল আসে। আসার পরে ওরা আমাদের ভিতরে, আমি বলি যে কেউ ঢিল মারো না, ওদের উপরে পুলিশ ঢিল মারবো না আমরা, ওরা যদি আসে তাহলে আমরা দেখবো, ঢিল মারার দরকার নেই। তো আমাদের ভিতরে ওই যে বললাম আপনাকে যে কিছু পোশাকধারী ঢুকে গেছে এবং ছাত্রলীগ ঢুকে গেছে। ওটা করছে কি, আমরা সামনে থেকে যে ঢিল মাইরা দৌড় দিছে, যাতে মানুষগুলো ওদের সাথে একটা দৌড় দেয় পিছনে। তো কিছু মানুষ ওদের এই সাথে দৌড় দিছে, আমি সামনে দাঁড়ায় আছি যে না কেউ উঠো না, কেউ উঠো না, বারবার রিকোয়েস্ট করতেছি কেউ উঠো না, সবাই বসো বসো। এর পরবর্তীতে ওই ছাত্রলীগের প্লান যখন ইট মারা শুরু করলো, এই ভিত্তি পুলিশ গুলি করা শুরু করলো। পুলিশ গুলি করা শুরু করলে আপনার সবাই দেখে যে উঠে যাচ্ছে, তখন আমার ভিতরে খুব খারাপ লাগছে, মানে এর চেয়ে হয়তো মানে আমার জীবনে আর এই শেষ হয়তো। আমি ভাবতেছি হয়তো এই আমার আন্দোলনটা বা সবকিছু হয়তো এখানেই শেষ হয়ে গেছে। হয়তো যে স্বপ্ন নিয়ে যে রাস্তায় স্বপ্নটা ছিল বসেছিলেন সেই স্বপ্নটা হয়তো শেষ। মানে আমার আর মানে আমি যে হাঁটবো, আমাকে একজন বলতেছে ভাই আসেন, ভাই আসেন, সবাই চলে যাচ্ছে আসেন, আমাকে হাত ধরে টানতেছে ভাই আপনি আসেন। তো আমিও মানে পাওয়ার তুলতেছে না যে আসলে হাঁটবো কি হাঁটবো না। তো পরবর্তীতে একটা গল্লিতে ঢুকলে, ওখানে গল্লিতে ঢোকার পরে দেখি যে কিছু মহিলা টহিলা পুরো একবার ঢোকার জন্য পাগল, মানে অনেক পাগল হয়ে গেছে, মানে খুব ছোট একটা গল্লি, এত লোক তো ঢুকতে পারে না। তো আমি আস্তে দাঁড়াইলাম যে আস্তে আস্তে ঢুকেন, সমস্যা নেই, আস্তে আস্তে ঢুকেন। তো কিছুক্ষণ পিছিয়ে তাকায় দেখি যে আপনার একটা পুলিশ আইসা ধাপ ধাপ করে কয়েকটা মারলো, গুলি করছে না কি করছে কিছু বলতে না। কিছুক্ষণ পরে দেখি যে আমি আর হাঁটতে পারি না, মানে হাঁটবো যে হাঁটে পায়ের শক্তি আমি হারাই ফেলতেছি। পরবর্তী একজনকে বলি আমার পায়ে মনে হয় সম্ভবত গুলি লাগছে। পরবর্তী এক রুমে আমি ঢুকে দেখি যে আমার এখানে এখানে এই শরীরের বিভিন্ন অংশে রক্তের ফোঁটা, মানে রক্তের ফোঁটা বের হচ্ছে। তখন মনে হচ্ছে যে আসলে আমার একজন বলতেছে ভাই রাবার বুলেট ঢুকছে, আসেন বের করে দিই বা করি। তো তখন মন তো একেবারে খারাপ যে আসলে হয়তো আমরা যে তার ধার প্রান্তে ছিলাম, হয়তো আমরা হেরে যাচ্ছি। তো মন খারাপ হওয়ার পরে পরবর্তীতে দেখি যে নিউজ দেখলাম বাসায়, বা পত্রিকা তো প্রতিদিন 10 টাকা করে কিনে নিয়ে আসে, চুপচাপে বাসায় এনে পড়ি, দেখি যে না, তখন দেখি যে মোটামুটি আন্দোলন এখনো চলতেছে। বাসায় যাওয়ার পরে বাসায় ট্রিটমেন্ট করলো, বাসায় ডাক্তার এনে মোটামুটি ট্রিটমেন্ট করলো যে ভিতরে যেগুলো আছে সেগুলো তো থাকবে সম্ভবত, আর বের করা যাবে না, বাইরে যেগুলো আছে সেগুলো হয়তো বের করেছে। ইতিমধ্যে আমাদের মামলা হয়ে গেছে, দেশদ্রোহীর মামলা, একটা ওয়ারি থানায়, একটা সূত্রাপুর থানায় আপনার বিরুদ্ধে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। ম্যাডামরা আবার বলছে আমাকে যে তোমরা কিন্তু ক্যাম্পাসে আইসো না, সাবধান, তোমার মামলা হয়ে গেছে। আমরা একটু সাগর আহমেদ বাবুর কাছ থেকে শুনে আসি। বাবু আপনার সহযোদ্ধা এই 24-এর আন্দোলনে বাবু ভূমিকা রেখেছেন। বাবু, জি, কোন জায়গা থেকে শুরু করবেন? আমাদের 24-এর যে আন্দোলন হয়েছে এর মধ্যে আমাদের সারা বাংলাদেশব্যাপী সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে, আপনি জানেন যে এই আন্দোলনে অদূর প্রবাস থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের ছাত্রদলের বর্তমান সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান, উনি এই 24-এর গণ আন্দোলনকে একটি ধারাবাহিকভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, সর্বশেষ আন্দোলনের বিভিন্ন গতিপথকে নির্ধারণ করা এবং আপনার এই আন্দোলনে যেন সর্বশেষ
সাধারণ শিক্ষার্থী সহ বাংলাদেশ এই ফ্যাসিস্টের হাত থেকে আপনি জড়ালেন কত তারিখ আমরা থেকে? জি জি আমি বলছি যেন আমরা মুক্ত হতে পারি সেই নির্দেশনা তিনি দিয়েছিলেন। এবং আমি এই আন্দোলনে 24-এর যে গণ আন্দোলন শুরু হলো শিক্ষার্থীদের, সর্বপ্রথম আপনারা জানেন যে এটা স্বৈরাচারের বিরোধী এক দফা আন্দোলনের আগে যখন রূপরেখা পরিবর্তন হয় তখন আমরা এটা প্রথমে হচ্ছে কোটা বিরোধী আন্দোলন ছিল। ওই আন্দোলনে আপনি যুক্ত ওই ছিলেন? আন্দোলনে যুক্ত ছিলাম। কোন ক্যাম্পাস থেকে? জি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নিউ মডেল ডিগ্রি ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, আপনার ওই ক্যাম্পাসে? জি আমি ওই ক্যাম্পাসে ছিলাম। ওই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমি আন্দোলনে যুক্ত ছিলাম। পাশাপাশি যেহেতু আমি মহানগর উত্তর ছাত্র দলের তৎকালীন সময়ে সাংগঠনিক সম্পাদক ছিলাম, বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, সেই পরিপ্রেক্ষিতে আমাদের দলীয় কিছু প্রেসক্রিপশনও ছিল, আমাদের নির্দেশনা ছিল যে সাধারণ শিক্ষার্থীরা যেখানে অবস্থান করবে ছাত্র দলের নেতাকর্মীরা অবশ্যই তাদের পাশে, তাদের সাথে থেকে তাদের উপর যে কোনো ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের যে তাদেরকে ট্যাকেল করা, তাদেরকে তাদের নিরাপত্তা কথায় দেয়া, ব্যাটালিয়ন বাহিনীর মতো তাদেরকে প্রোটেস্ট করাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য এই আন্দোলনে, প্রোটেক্ট করা তাদেরকে। আপনারা জানেন যে আমাদের কোমলমতি সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা এখানে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা যেন পুলিশের সাথে রাজপথে উত্তপ্ত সময়টা আমরা যে অভ্যস্ত সেটা কিন্তু আমাদের কোমলমতি শিক্ষার্থী ভাই বোনরা ছিল তাদের গার্ড। আমরা এমনও দেখেছি আমি এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে। আপনি কোন এলাকা থেকে যুক্ত? জি আমি বৈষম্য বিরোধী এই আন্দোলনে আমি সর্বপ্রথম যখন ওনাদের আন্দোলন কর্মসূচির ডাক দেয় দ্বিতীয় দিন আমি শান্তিনগর মোড়ে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা শান্তিনগর মোড় ওখানে হচ্ছে তারা অবস্থান করে, সেইখানে আমি নেতৃত্ব দিয়েছি। আমার সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের কিছু নেতৃবৃন্দ ছিল, সব থেকে বেশি ছিল সাধারণ শিক্ষার্থীরা স্কুল এবং কলেজের। হ্যাঁ ওই আপনার মতিঝিল জোনের আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী এবং হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সহ আবুজার গিফারি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সকল শিক্ষার্থীরা ওখানে উপস্থিত ছিল। এদেরকে আমরা কোঅর্ডিনেট করেছি। আমরা যখন স্লোগান দিলাম, আমরা যখন তাদেরকে বোঝাচ্ছিলাম তোমরা কোনোভাবে এখান থেকে পিছু পা হও না, আমরা তোমাদের সাথে আছি। যদি তোমাদের উপর সরকার বাহিনী প্রশাসন খুব মারমুখী ছিল, আওয়ামী লীগ যুবলীগের কোনো হামলা আসে, আমরা তোমাদের ভাই হয়ে তোমাদেরকে আমরা প্রোটেস্ট করব এবং প্রয়োজনে সেই হামলা আমাদের বুক পেতে নিব। তোমাদের গায়ে কোনো আঁচড় লাগার আগে, একটি গুলি তোমাদের গায়ে লাগার আগে সেই গুলিটি আমাদের গায়ে আগে লেগে পরে তোমাদের গায়ে লাগতে হবে। তখন ওরা আরও উদ্বুদ্ধ হয়ে যায়। স্লোগানের যে একটা কণ্ঠ, সেই বজ্রকণ্ঠের স্লোগানগুলো আরও ত্বরান্বিত হতে থাকে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি তখন যারা অফিসগামী যারা জনসাধারণ ছিল, আমরা দেখলাম অনেক অভিভাবক, সব থেকে আশ্চর্যজনক বিষয় ছিল যে অনেক অভিভাবক যারা মা বাবা তারাও আমাদের জন্য, এই শিক্ষার্থীদের জন্য তারা নিজে অবস্থান করেছে। তারা খাবার পানি, আমাদের কোনো ফান্ড ছিল না, শিক্ষার্থীদের কোনো ফান্ড ছিল না, আমাদের কোনো ফান্ড ছিল না। আমরা সকাল 11টায় এসেছি, বিকাল 6টা পর্যন্ত আমরা অবস্থান করেছি, আমাদের কোনো ফান্ড ছিল না। সাধারণ মানুষ আমাদেরকে যে যা পেরেছে দিয়ে গিয়েছে। স্বতঃস্ফূর্তভাবে তারাও বলতেছে যে আমরা এই নব্য ফ্যাসিস্টের হাত থেকে আমরা রক্ষা চাই, তোমাদের হাতে এই বাংলাদেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা কখনোই এই আন্দোলন থেকে পিছপা হও না। এই স্পৃহা যখন পেলাম, পরবর্তীতে আপনারা জানেন যে ঢাকায় প্রায় 5টি হটস্পট ছিল আন্দোলনের। একটি উত্তরা বিএনএস সেন্টার, এই রামপুরা যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ব্রিজের পার্শ্ববর্তী জায়গাতে, আরেকটি ছিল যাত্রাবাড়ি, আপনার হচ্ছে মোহাম্মদপুর, এবং হচ্ছে আপনার সিটি কলেজ ঢাকা কলেজের যে এরিয়াটা সেখানে নিউ মার্কেট এরিয়া এবং মিরপুর। সেখানে আমি আমাদের ছাত্র দলের যে একটি দিক নির্দেশনা ছিল আপনি জানেন, সেখানে বিভিন্ন আমাদের যারা দায়িত্বশীল আমরা নেতা ছিলাম তাদেরকে বিভিন্ন আমাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে ওই সাধারণ শিক্ষার্থীদের সাথে উপস্থিত থেকে সেই স্পটে অবস্থান করার জন্য আমাদের কড়াকড়ি নির্দেশনা ছিল। এবং এমন নির্দেশনা ছিল যে কোনো দায়িত্বশীল আমাদের নেতা যদি ওই সাধারণ শিক্ষার্থীদের সাথে সে আন্দোলনে অংশগ্রহণ না করে তাহলে তাকে কিন্তু দল থেকে অবশ্যই অব্যাহতি দিয়ে দেওয়া হবে, এরকম ব্যাপারও ছিল। সেই পরিলক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে, বিশেষ করে আমি এই বৈষম্যবিরোধী আন্দোলনে, হ্যাঁ বৈষম্যবিরোধী আন্দোলনে আমি সব থেকে মুখ্য যে ভূমিকা পালন করেছি সেটি ছিল উত্তরা বিএনএস সেন্টারের সামনে। এবং পরবর্তীতে আপনারা একটি ঘটনা জানেন যে হেলিকপ্টারে যে কিছু পুলিশ সদস্যকে সেভ করে নিয়ে হয়েছিল এই কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে। সেই দিন এখানে যে ব্যাপক ভয়াবহ সংঘর্ষ আমাদের উপর করা হয়, আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর করা হয়েছিল, সেই দিন আমি এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম প্রথম বৈষম্যবিরোধী আন্দোলনে। গুলিবিদ্ধ আমি, আমার সাথে আমার শিল্পাঞ্চল থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ শিক্ষার্থী মেহেদি, সরাসরি 9mm গুলি তার হাঁটু ভেদ করে পা ছিদ্র করে বেরিয়ে যায় এবং তিনি এখন বেঁচে আছেন, সুস্থ আছেন। তাকে আমার পার্শ্ববর্তী জায়গা থেকে তাকে আমরা এই খবর যখন শুনতে পাই এবং আমাদের বিভিন্ন আরও নেতাকর্মী, ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থী যারা কোনো রাজনৈতিক দলেরই ছিল না তাদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয় আমার চোখের সামনে। সর্বশেষ আমি যখন বিএনএস সেন্টারে আন্দোলন করি,
আপনারা জানেন যে উত্তরা পূর্ব থানার সামনে ব্যাপক গোলাগুলি হয়েছিল, এই খবরটি এটা কত সারা তারিখের মিডিয়াতে এসেছিল। ঘটনা? এটা ছিল আপনার 22 জুলাইয়ের দিকে, 22 জুলাই। 22 জুলাইয়ের দিকে। এবং আপনার যখন উত্তরা পূর্ব থানার সামনে সাধারণ শিক্ষার্থীরা পরিপূর্ণ এক পর্যায়ে ঘেরাও করে ফেলে বলা যায়, তখন মুহুর্মুহু থানার ভিতর থেকে আপনার হচ্ছে পুলিশ সদস্যরা ব্যাপক গুলিবর্ষণ করে। ওই দিন আমাদের প্রায় 7 থেকে 8 জন শিক্ষার্থীর মরদেহের খবর সারা বাংলাদেশে সহ বিশ্বে কিন্তু আপনাদের ছড়িয়ে সামনে? গিয়েছিল। আমাদের সামনে যখন আমি স্লোগান দিচ্ছিলাম বিএনএস সেন্টারের সামনে এক দফা দাবিতে, যে আপনার বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে যখন এক দফার কর্মসূচি চলে গেল, তখন যখন আমরা হাসিনা বিরোধী এক দফার আন্দোলনের জন্য সর্বপ্রথম সকাল 6টার দিকে আমরা উপস্থিত হই, আমরা কোনোভাবে মেন রোডে উঠতে পারতেছিলাম না। সেক্টরের বিভিন্ন গলি থেকে অলিতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ড্রেস পরা, আইডি কার্ড সহ শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল। তাদেরকে বিশ্বাস করতে পারবেন না যে সেই স্মৃতির কথা যদি এখন বলি, এখনো আটকে উঠি, রাতে ঘুমাতে পারি না। আমার চোখের সামনে একটি ঘটনা ঘটেছে যেটা আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন ভুলবো না। সে কোনো রাজনৈতিক দলের ছিল না, একজন সাধারণ মুরব্বী মানুষ ছিলেন, রিক্সাওয়ালা চাচা। তিনি তার রিক্সাটা সাইড করে আমাদের সাথে আন্দোলনে উনি স্লোগান দিচ্ছিলেন। স্লোগান দিতে দিতে আমরা যখন এক দফার স্লোগান দিচ্ছি, আন্দোলনটা অনেক জমে গেছে, পুলিশের সাথে 2-3 দফা সংঘর্ষ এবং ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করে পুলিশের ব্যারিকেড ভেঙে যখন আমরা গলি থেকে মেন রোডে অবস্থান করি, এর পার্শ্ববর্তী প্রায় 15 থেকে 10 গজের মতো ডিফেন্সে ছিল হচ্ছে আওয়ামী লীগ এবং যুবলীগের উত্তরার ব্যাপক একটা বাহিনীর মিছিল ছিল। ওদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রাখতেছে, আর আমাদেরকে পুলিশ ওরা সহ অ্যাটাক করতেছে। এরকম একটা বৈরী সিচুয়েশনের মধ্যে আমরা বিন্দু পরিমাণ পিছপা কেউই হয়নি। তখন যে মুরব্বীর কথা আপনাকে বললাম, রিক্সাওয়ালা একজন দেশের নাগরিক, উনি আমাদের সাথে ছিলেন, স্লোগান দিচ্ছিলেন। চোখের পলকে স্লোগান দিয়ে শুধু মুখটা ঘুরাতেই দেখি যে উনি বুকে হাত দিয়ে মাটিতে পড়ে গেলেন। সাথে সাথে রাজপথ রক্তের লাল হয়ে গেল। এই যে স্মৃতিটা, তার পরিচয় কি, তার পরিবারের কাছে তার লাশটা কিভাবে দিব, আমরা দিতে পারি নাই। আমি দেখেছি যে ওই দিন প্রায় 10 থেকে 12 জন শিক্ষার্থী আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়েছিল। তাদেরকে আমরা এত মানবিকভাবে তখন আমরা সময়টা কাটিয়েছি যে চিকিৎসা করানোর জন্য আমরা পাগলের মতো ছুটেছি প্রত্যেকটা হসপিটালে। তার পাশে ছিল কুয়েত মৈত্রী হসপিটাল, ওদিকে বাংলাদেশ মেডিকেল কলেজ, আরএমসি মেডিকেল কলেজ সহ প্রত্যেকটা মেডিকেল কলেজে পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনার দোসররা সেদিন ফোন করে বন্ধ করে দিয়েছিল যে কোনো রকম এই আন্দোলনের গুলিবিদ্ধদের চিকিৎসা করানো যাবে না। আমি আজকে আপনার এই প্রোগ্রাম থেকে বলতে চাই, 24 জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যারা আমরা গুলিবিদ্ধ হয়েছি, এখনো বেঁচে আছি, আর যাই ভাইরা শহীদ হয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে এখনো অনেক শহীদ আছে যাদের তালিকা এই রাষ্ট্র, এই প্রশাসন জাতির কাছে উপস্থাপন করতে পারেনি, হয়তো খুঁজেও পাওয়া যায়নি। জি, পরবর্তীতে আমি দেখলাম, আপনারা জানেন যে উত্তরাতে একটি বারান্দাতে একটা শিশু বাচ্চা তার মায়ের কোলে ছিল, একটা মেয়ে ছিল। সেটা আমাদের ওই বিএনএস সেন্টার থেকে পার্শ্ববর্তী একটা সেক্টরেই ছিল। আন্দোলনটা তখন বিএনএস ছিল হটস্পট, ওখান থেকে সংঘর্ষ লাগাতার আমাদের উপর না হলেও 100 বললে ভুল হবে, কয়েক হাজার গুলিবর্ষণ, রাবার বুলেট, টিয়ার সেল, বেদম লাঠিচার্জ আমাদের উপর করা হয়েছে। আমার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, আমার কাছে ডাক্তার ডকুমেন্ট রিপোর্ট সব কিছু আছে। আমার এই মাথায় এখনও 16টি স্প্লিন্টার বিদ্যমান, আমার শরীর জুড়ে প্রায় 26টি স্প্লিন্টার বিদ্যমান, তার মধ্যে আমি 16টি স্প্লিন্টার অপারেশন করে বের করতে সক্ষম হয়েছি। শরীর এবং মাথা সহ আমার প্রায় 28টা স্প্লিন্টার এখন আমার শরীরের মধ্যে বিদ্যমান। আমার শরীরে এই গুলিটা লেগেছে বৈষম্যবিরোধী আন্দোলনের যেদিন আমরা বিএনএস সেন্টারের ঘটনা আপনাকে উপস্থাপন করলাম। সেই তারিখটি আমার মনে আছে। সেই তারিখটি হচ্ছে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে যখন আপনার সারা দেশব্যাপী চূড়ান্ত শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। আপনারা জানেন শাটডাউন কর্মসূচি ঘোষণার পরের দিন কিন্তু পরিস্থিতি খুব থমথমে ছিল, বাংলা ব্লক ছিল। সারা দেশে ইন্টারনেট, মোবাইল ফোন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনরত স্পটে নির্ধারিত এরিয়া ছিল। কোনো রাজনৈতিক দলের যারা আমরা বিএনপির ছিল তাদের তো আগে থেকে মামলা হামলার কারণে তারা পুলিশের একটা জানা ছিল, তারা তো আমাদেরকে স্টিম রোলার চালিয়েছেই। সাধারণ শিক্ষার্থী যারা কোনো রকমভাবে তাদের কোনো রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল না, সেই সমস্ত শিক্ষার্থীদের বাসায় বাসায় আমি নিজে উপস্থিত দেখেছি। কোনো বাচ্চা পড়াশোনা করে সেই বাসায় পর্যন্ত ফোন নিয়ে, ছবি নিয়ে তারা চেক করেছে। বাবা মা গার্জিয়ানের ফোন পর্যন্ত ফ্যামিলি মেম্বারদের ঘরে ঢুকে চেক করেছে যে তার ফোনের মধ্যে তার ঘরের কোনো সন্তানের আন্দোলনে সম্পৃক্ত তার কোনো ছবি রয়েছে কিনা। যদি থেকে থাকে গ্রেপ্তার করে কিন্তু থানায় নিয়ে গিয়ে ব্যাপক নির্যাতন নির্মম করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে প্রাথমিকভাবে হসপিটালে যাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না। কেন ছিল না? আমাদের যে শরীরে রক্তমাখা ছিল, সেই রক্তমাখা শার্টের কারণে
যখন পুলিশ বুঝতে পারে যে এরা আন্দোলন থেকে আসছে, তখন তো গ্রেপ্তার করতেছে আমাদেরকে। আমরা যে প্রপার একটা আহত হয়েও যে আমরা ট্রিটমেন্ট নিব, সেই পরিস্থিতিটাও আমাদের ছিল না। আমি প্রায় সেই গুলিবিদ্ধ সকাল দুপুরে যখন 12টা সাড়ে 12টার দিকে আমি সংঘর্ষে গুলিবিদ্ধ হই, তার পরবর্তী রাত 9টার দিকে আমি সেফ আমাদের আন্দোলন ওই দিনকের মতো যখন সমাপ্ত হয়, পরবর্তী আগামী দিন আবার হবে জুলাই 27-28 তারিখ, এই ডেটে ছিল সেই ঘটনাটা। সেই দিন আমি যখন আমি গুলিবিদ্ধ অবস্থায় খুব আমার শরীর আর চলতেছে না। আপনারা জানেন যে যখন অতিরিক্ত বা শরীর থেকে রক্তক্ষরণ হয়, টিয়ার গ্যাসের অসহ্য যন্ত্রণা সহ্য করার পরে আপনি যে একটু সংঘর্ষে একটু দৌড় দিবেন বা কোনো কিছু করবেন, সেই সুযোগও থাকে না। যেহেতু আমরা সম্মুখ সারিতে ছিলাম, আমরা পিছপা হওয়ারও কোনো সুযোগ ছিল না, যে আমরা তো যা হবে হয় মৃত্যু অথবা স্বাধীনতা, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা গিয়েছিলাম। তখন যখন হাসপাতালে যাই রাত 9টার দিকে, হাসপাতালে হসপিটালে গিয়ে আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম আরএমসি মেডিকেল কলেজে। খুব কৌশলে আমার যে গুলিবিদ্ধ শার্টটা ছিল, আমি সেই শার্টটা, আমার এক ছোট ভাই আমার সাথে আন্দোলন করা ছিল সাকিব নামে, ও বিজিএম ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল, ওর মাধ্যমে আমি ওকে 200 টাকা দিই যে সাকিব তুমি যেখান থেকেই পারো আমার জন্য আগে একটা টি শার্ট কিনে নিয়ে আসো, কারণ আমি এই শার্টটা নিয়ে আমি ওপেনলি ভাবে বা গোপনেও আমি আসলে ট্রিটমেন্টটা করতে পারছি না, যে আমি যে গুলিবিদ্ধ এইভাবে আমি যেতে পারবো না। আমার শার্ট, আমার প্যান্ট সহ, যেহেতু জিন্সের প্যান্ট ছিল, আপনারা জানেন মোটা জিন্সের প্যান্টের রক্তটা খুব ভালোভাবে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিজে গিয়েছিল। তো আমি আমার একটা টি শার্ট নিয়ে যখন আসে, সেই টি শার্টটা পরে আমি একটা রিক্সায় করে ছোটো ভাইটাকে নিয়ে আমি আমার ওই আরএমসি মেডিকেলে আমার একটা বন্ধু আছে ডাক্তার সজীব নামে, এবং ওর ওয়াইফ ওখানে ডাক্তার, তাদের মাধ্যমে স্টাফ পরিচয় করিয়ে, মানে যে স্টাফ এই পরিচয় দিয়ে আমি হসপিটালের ভিতরে ঢুকতে পারি। যখন ইমার্জেন্সিতে ঢুকি তখন আমি দেখতে পাই শিশু বাচ্চা একটা 9 বছরের, ওর লাশ দেখতে পেলাম গুলিবিদ্ধ বুকের উপর। প্রায় আমাদের কোমলমতি 2টা শিক্ষার্থী বোন ছিল যাদের মাথায় গুলিবিদ্ধ, মগজটা একদম মানে মনে হয় যে আপনি বাটি দিলে মানে মগজটা হাতে ধরা যাবে এরকম অবস্থা ছিল। খুব ফ্যাকাশে চেহারা ছিল, অসংখ্য প্রায় 1 থেকে 150 লাশ ছিল সেখানে। সেই লাশের যে স্তূপ, এই স্তূপের যে মানে চোখের সামনে দেখা, আমি নিজে একদম আহত হয়ে যে চিকিৎসা নিতে গিয়েছিলাম, সেই চিকিৎসার থেকেও ওই করুণ দৃশ্য আমাকে আরো অধিকতর মানসিক এবং শারীরিকভাবে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল। ডাক্তারের মাধ্যমে আমি যে কটা আমার স্প্রিন্ট আমি বলেছি আপনাকে শুরুতে, যে আবার বের করা সম্ভব হয়েছে অপারেশনের মাধ্যমে, সেটা তারা করে দেওয়ার পরে যেগুলো করতে পারিনি সেগুলো এখন আমার শরীরে বিদ্যমান রয়েছে। আনুমানিক কতগুলো লাশ আমার নিজের চোখে, আমি যখন ওই দিন, শুধু এটা কিন্তু শুধু ওই দিনের ঘটনা বলছি, একদিন, জি সেই 27 তারিখে আমি প্রায় 1 থেকে 150 লাশ দেখতে পেয়েছিলাম স্তূপ করা। এটা কি হসপিটালের বারান্দায়? হসপিটালের ইমার্জেন্সি রুমে ছিল। মানে একটার পর একটা আসতেছে একদম রক্তমাখা, জাস্ট কোনো একটা কাপড় দিয়ে ঢাকা এরকম। আমরা একটু আবিরের কাছ থেকে শুনে আসি। জি আবির, পরের দিন কিভাবে আন্দোলন চালালেন? ওই দিন একটু শরীরটা প্রচণ্ড ব্যথা ছিল, বেরোতে পারেননি? হাঁটলেও আপনার যে মানে পা ভাঙলে যেরকম মানুষ হাঁটে না, ওইভাবে একটু হাঁটতে হয়েছিল। তো আমরা তো দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি, আর একটা আমরা মনে করছি একটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টাকে কাজে লাগানোর সময়। এবং আমাদের রাজনৈতিক যারা সিনিয়র আছেন, বিশেষ করে ভাই বললো একটা কথা, যে তারেক রহমান এর নির্দেশনা এবং ছাত্রদলের নির্দেশনা, এটা আসলেই নির্দেশনা ছিল। এবং আমরাও সেই চিন্তাই করলাম যে আসলে আমাদের নির্দেশনাগুলো তো আমরা বরাবরের মতোই পালন করে আসছি। হরতাল, অবরোধ, এই নির্দেশনা পালনে জীবনকে তুচ্ছ করেছেন? এই জীবনকে, হ্যাঁ, এইটাই মনে করছি যে আমরা ইতিহাস যতটা শুনেছি বই পড়ে, যে ছাত্রদের সাথে লড়াই সংগ্রাম করে কোনো সরকারি টিকতে পারেনি। যাত্রাবাড়ি একটা স্পোর্ট দিছে আমাদের, যে যাত্রাবাড়ি, ওখানে আপনারা সবাই মিলিত হন। তো ওখানে মিলিত হওয়ার আগে দয়াগঞ্জে একটা অবস্থান নিয়েন যদি পারেন। দয়াগঞ্জে যদি দেখেন লোকজন বেশি, তাহলে দয়াগঞ্জেই অবস্থান নিয়ে দয়াগঞ্জের সাথে মিছিল করে যাত্রাবাড়ির দিকে রওনা দিবেন। তো আমরা দয়াগঞ্জে ওখানে যাওয়ার পরে লোক সংখ্যা খুবই কম পাই। তো পরে আর ওখানে আমাদের সেই প্রোগ্রামটা হয় না, যার জন্য আমরা সিঙ্গেলিভাবে যাত্রাবাড়ি ফ্লাইওভার নিচে গেলে ওইখানে যে হাইওয়ে রোডটা আছে, ওখানে দেখি যে অনেক লোক অলরেডি জড়ো হয়ে আসছে। সেখানে আবার আমরা আন্দোলন শুরু করি। পরবর্তীতে সেখান থেকে বাসায় ফিরি। ফেরার পরে আমাকে অনেকে খোঁজখবর নেয় যে তুমি যেহেতু আহত, তোমার রেস্ট নাও, দরকার নেই, আমরা এখানে মোটামুটি যারা আছে আমরা দেখবো না, তুমি আগে রেস্ট নাও, সুস্থ হও, তুমি বাঁচলে তো আন্দোলন অবশ্যই করতে পারবা। তো বলি না, মন আসলে মানে না, মানে বাসায় থাকা, ইন্টারনেট বন্ধ, তারপর আপনার যে কেমন লাগে, খুব খারাপ লাগে, একটা কি হচ্ছে না হচ্ছে কিছু জানতে পারতেছি না। পরবর্তীতে আমরা আস্তে আস্তে আবার, এটা কত তারিখের ঘটনা? 3 তারিখ, যখন 3 আগস্ট শহীদ মিনার যখন আমরা
আসি তখন আমাদের সাথে মোটামুটি মানে বলতে যায় হ্যাঁ আজকে আমরা অমুক জায়গা থেকে জড়ো হয়ে ওই জায়গায় যাব, এটা সমন্বয় করছি হ্যাঁ যে তিন সবাই তারিখে সবাই ওই জায়গায় যাব এবং ওই জায়গা থেকে আমরা এভাবে করে মানে এটা 3টা কলেজ এটা মিলিতভাবে ছিল বলে মিলিতভাবে কাজ করছিল মোটামুটি। 3 তারিখে শহীদ মিনার মুখী শহীদ মিনারের মুখে এবং শহীদ মিনার যখন আমরা ওখানে যাওয়ার আগে আমাদের সাথে গোলাগুলি একটা ভালো একটা খুব মানে ফাইটিং হয় চাঙ্কারপুর মোড়ে ওখানে। তো পরে আমার সিনিয়র যারা আছেন আমি তাদেরকে ফোন দিই রাজনৈতিকভাবে, কারণ তারা তো অনেকটা অভিজ্ঞ আছে যে ভাই এদিকে তো গোলাগুলি হচ্ছে ঢুকতে পারতেছি না আমরা। তো বলতেছে সমস্যা নেই, তোমরা একটা কাজ করো, তোমরা তাহলে ব্যাগে চলে যাও যদি ঢুকতে না পারো, বেশি অবস্থা ভয়াবহ থাকে তোমাদের এটা ঢোকার দরকার নেই, এনে অলরেডি মোটামুটি লোক হয়ে গেছে, যদি পারো শাহবাগ দিয়ে ঢুকো। ওখানে গোলাগুলির পরে আমাদের এই পুরান ঢাকার ক্যাম্পাস থেকে যে লোকগুলো গেছে এদের ভিতরে একটা মানে অন্যরকম মনোভাব সৃষ্টি হয়ে যায়। অনেকে অনেকভাবে হয়তো শহীদ মিনারে সেই দিন উপস্থিত হয়েছে, আমি আর ওই দিন উপস্থিত হতে পারিনি যেহেতু আমার অসুস্থতা, আমি আর ওই দিন বাসায় চলে যাই। 5 তারিখের প্রোগ্রামটা আমাদের সকালে হয় যে আপনার সবাই তো শাহবাগের উদ্দেশ্যে রওনা হবে। তো আমাদেরকে বলা হয়েছে যে তাঁতিবাজার মোড়ে সবাই বিভিন্ন গলিতে অবস্থান করবেন, মেইন রোডে আসার দরকার নেই, মেইন রোডে আসবেন যখন আপনাদের লোক বেশি হবে তখন আসবেন। তো ঠিক আছে, তাহলে আমরা ওইটাই করার জন্য আমরা তাঁতিবাজার মোড়ে জড়ো হইতে চেষ্টা করলেও কিন্তু পুলিশের তখন সকালবেলা খুব আমরা 9টা বাজে ওখানে উপস্থিত হই, কিন্তু লোকজন আমাদের খুবই সংখ্যা কম, হালকা সামথিং কিছু লোকজন। পরিস্থিতি তখন তো ভীতিকর একটা অবস্থা। 5 তারিখ সকালবেলা জানি না মেইন রোডগুলো কোনো রিক্সা গাড়ি কিচ্ছু নাই, আমি যে এই রোড থেকে ওই রোড ওভারটেক করে যাব তখন কেউ আমাকে দেখে ফেলে কিনা বা গুলি করে কিনা, খুব ভয়ঙ্কর একটা সময় ছিল। তো 2-4 জন দেখতেছি খুব পাচ্ছি না। পরে আমি কিছু সবাইকে ফোনে বলতেছি যে লক্ষ্মীবাজার আসেন, কারণ পরিচিত ওইদিকে আশেপাশে বন্ধুবান্ধবগুলো সব ছিল, লক্ষ্মীবাজার আসেন। তো লক্ষ্মীবাজার আসলে আমার কিছু সহযোদ্ধা এবং বন্ধু বান্ধব যারা আছে তারা এবং রাজনৈতিক ব্যক্তিরা দেখি আসছে। তো ওখান থেকে আমি সর্বপ্রথম একটা মিছিল বের করি, চল 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 শাহবাগ শাহবাগ, এই স্লোগানে আমরা একটা মিছিল করি। এটা কয়টায়? এটা মিনিমাম 10টা কিংবা 11টার মধ্যে। যখন এইভাবে আস্তে আস্তে করে বলতেছিলাম হঠাৎ করে আপনার রায়সা বাজার কিংবা আরো অন্যান্য গলি থেকে দেখি যে কিছু মানুষ উকি মেরে দেখতেছে যে আসলে কারা। তো তখন যখন আমাদের একটা মিছিলের আওয়াজটা যখন তাদের কানে পৌঁছায় সম্ভবত, তো তখন দেখি যে আস্তে আস্তে গলি থেকে লোকজনগুলো বের হয়ে আসছে এবং আমাদের আস্তে আস্তে আসতেছে। তো কিছুক্ষণ পরে আমরা যখন আপনার মিছিল করে ওদিকে আসতেছি এবং ফোনে যোগাযোগ করার ট্রাই করতেছি, শাহবাগ গুলিস্তান পর্যন্ত আসার পর আমরা একটা খবর পাই যে হাসিনা পালিয়ে গেছে। তখন ওই মিছিল আনন্দ মিছিলের, তখন আমরা যখন দেখি যে হাসিনা পালিয়ে গেছে তখন তো একটা আনন্দের উৎসব মুখর পরিবেশ তখন সৃষ্টি হয়। তখন সমগ্র বাংলাদেশও সেই সঙ্গে বাবু শেষ করতে হচ্ছে। আপনাদের এই আন্দোলনের ইতিহাস, এই রক্ত, এই কষ্ট শেষ হবে না, যত বলবেন ততই শুনতে ইচ্ছে করবে। কারণ হয়তো অনেকেই আন্দোলনে যেতে পারেননি, নানান কারণে মনটা পড়েছিল। কত বাবা যে তার সন্তানকে হারিয়েছেন, কত মা যে তার বুক খালি করেছেন, সে হিসেব হয়তো আসলে কোনোদিনই শেষ করা যাবে না। শেষ দিনের আন্দোলনটা কেমন ছিল, অসুস্থ শরীর, গুলিবিদ্ধ শরীর নিয়ে? 5 তারিখের একদম সকাল থেকে বলছি আমি ঘটনাটা। ভোর 5টা যখন ঘুম থেকে উঠি, এর আগের দিন রাতে আমাদের নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন হয়েছিল। বিশেষ করে বিগত আন্দোলন করতে করতে ছাত্রদল ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। মাইলস্টোন কলেজ, রাজুক কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, নওয়াব হাবিবুল্লাহ কলেজ এবং মালিকাবাদ বিশ্ববিদ্যালয় সহ এদের অনেক আমাদের শিক্ষার্থী ছোট ভাইরাও ছিল, ওদের সাথে আমাদের একটা বন্ডিং হয়ে গিয়েছিল। সেইভাবে আমরা সকলের সাথে গ্রুপে মেসেজ কথা বলি যে আমরা পরবর্তী সকালবেলা কী করণীয় করবো আমরা। আপনারা জানেন ওই দিনই কিন্তু আমাদের এক দফার চূড়ান্ত বাস্তবায়নের প্রোগ্রাম ছিল বৈষম্য আন্দোলনদের যারা ছিলেন তখন তাদের পক্ষ থেকে। সেটাকে ফলশ্রুতি করার জন্য আমরা যখন নামি, ঠিক যখন 6টা বাজে আমরা উত্তরা 6 নম্বর সেক্টর বিএনএস সেন্টারের পাশেই পার্শ্ববর্তী সেক্টরে আমরা অবস্থান নেই এবং আমরা 2-5 জন, আপনারা জানেন যে একসাথে জড়ো হওয়া সম্ভব ছিল না, যার যার মতো করে আপনারা প্রায় 2 জন 4 জন 5 জন করে জড়ো হতে হতে প্রায় আমরা প্রথমে 1 থেকে 150 লোক, ঠিক যখন 6টা 20 বাজে তখন আমরা প্রায় 1 থেকে 150 স্টুডেন্ট আমরা এক হয়ে যাই। যখন 150 স্টুডেন্ট এক আমরা এদিক থেকে হয়ে গেলাম তখন আমরা আমাদের অন্য মাইলস্টোন 11 নম্বর সেক্টর আরও 7 নম্বর সেক্টরের বিভিন্ন জনের সাথে যোগাযোগ শুরু করি। তখন ওরাও প্রস্তুতি নিয়ে ওরাও মেন রোডের দিকে আসতেছে। হাউস বিল্ডিং মোড়ে এসে যখন আমরা একসাথে হব তখন আমরা একসাথে যখন আমরা এই 150 জন সেক্টর থেকে বের হয়ে মেন রোডে শুধু উঠলাম, উঠার সাথে সাথে প্রশাসনের এত পরিমাণ ওই দিন ভয়াবহ নৃশংসতা সকালে তারা করেছে। যেদিন হাসিনা ফ্যাসিস্ট পালাইলো দুপুরবেলা উনি পালিয়েছেন, সেই সকালবেলা
প্রশাসন আরও বেশি মনে হলো বিগত দিনের থেকেও অতিরিক্ত আগ্রাসী মনোভাবে ছিল। তারা কোনোভাবে রাজপথে উঠতে দেয়নি, সাথে সাথে সাউন্ড গ্রেনেড, মানে আমাদেরকে ফার্স্টে গুলি করেনি। যখন আমরা 150 জন স্লোগান দিয়ে এক দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এবং খুনি হাসিনার পদত্যাগ, এই স্লোগান দিয়ে যখন আমরা রাজপথে উঠি, মেন রোডের প্রধান সড়কে ওঠার সাথে সাথেই হুইসেল বাজিয়ে মাইক করে বলা হচ্ছে আপনারা 1 সেকেন্ডের মধ্যে রাজপথ খালি করে আপনারা চলে যাবেন, অন্যথায় আমরা গুলি করতে বাধ্য থাকবো এবং আপনারা নিবৃত্ত করার জন্য যা যা অ্যাকশনে যাওয়ার দরকার আমরা তাই যাব। তখন আমরা এই কথা না শুনে আমরা শিক্ষার্থীরা একসাথে চেইন করে, কাঁধে হাতে হাত রেখে চেইন করে আমরা যখন অবস্থান করে উঠে যাই, তখন উঠে যাওয়ার পরে আরও সেক্টর থেকে বিভিন্ন শিক্ষার্থী, প্রায় 300-400 শিক্ষার্থী আমাদের সাথে এসে যায়। যখন আমরা ওই 150 আর 300 মিলে 500-600 শিক্ষার্থী এক হয়ে গেলাম, তখন তারা আমাদের উপর লাঠিচার্জ শুরু করে দিল। মানে হুইসেল বাঁশি বাজাতে বাজাতে বেদম লাঠিচার্জ শুরু করে দিল। লাঠিচার্জের এক পর্যায়ে যখন সংঘর্ষ শুরু হয়ে গেল, ধস্তাধস্তি ধাওয়া এবং পাল্টা ধাওয়া, প্রায় 10 মিনিট পাল্টা ধাওয়া চলে। সেখানে আমাদের প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী অন স্পটে আহত হয়। প্রায় 10 থেকে 12 মিনিট বিভিন্ন অনেক রাউন্ড গুলি ছড়ে। সেই গুলি রাউন্ডের মধ্যে তখনও আমাদের 4 জন ইনস্ট্যান্ট শহীদ হয়ে গেছিল সেই সকালবেলা। তার পরবর্তীতে আপনি যেটা বললেন, টঙ্গী থেকে একটা বিশাল মিছিল, আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত টঙ্গী এবং গাজীপুরের শিক্ষার্থীদেরকে। টঙ্গী থেকে একটা বিশাল মিছিল আমাদের সাথে সে যোগ দিল। তখন আমাদের সকলে মিলে যে একটা বলয় তৈরি হলো, সেই বলয়ের মাঝে তৎকালীন যে প্রশাসন তারা ছিলেন দায়িত্বে, তারা আর আমাদেরকে সামলাতে পারলো না। তারা মাঝখানে পড়ে যায়। তারা আমাদেরকে তখন হ্যান্ডমাইকে ক্ষমা চাচ্ছে যে আপনারা শান্তভাবে আপনাদের কর্মসূচি পালন করুন, আমরা আপনাদেরকে কোনো কিছু করবো না, আমরা আমাদের বেড়াকে আমাদের থানায় আমরা চলে যাচ্ছি এবং আপনারা দয়া করে থানায় কেউ হামলা করবেন না। তারপরেও আমরা ধৈর্যের পরিচয় দিয়ে আমরা সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে, সেনাবাহিনীর বাধা ছিল সেটাকেও তারা পরবর্তীতে সরে যায়, যে আমরা একদম গণভবনমুখী, আমরা শাহবাগমুখী হওয়ার কথা ছিল। বাট যখন আমরা দেখলাম যে আমাদের শাহবাগমুখী আর ঢুকার মতো রাস্তা কোনো খালি নেই, লক্ষ লক্ষ জনতা সেদিন রাজপথে নেমে, সেটা আপনারা জানেন, তখন আমরা আর শাহবাগমুখী না হয়ে আমরা সরাসরি গণভবনমুখী, আমাদের এইখান থেকেই যে স্রোতটা ছিল আন্দোলনের, সেই স্রোত বহন নিয়ে আমরা গণভবনমুখী হয়ে আমরা রওনা হই। পরবর্তীতে আপনি জানেন যে আমাদের এই যখন শেখ হাসিনার পদত্যাগের ঘোষণাটা আসে, তখন ওর খুশির কান্না কেঁদেছিলাম। রাজপথে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের নিকট সেজদা দিয়ে আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছিলাম। আবির, আসলে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত অসংখ্য মানুষকে, বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তি বা তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকেও এইভাবে বিভিন্ন সময়, শাপলা চত্বর বলেন, 28 তারিখে বিএনপির যে পার্টি অফিসের সামনে নয়াপল্টনে বিভিন্ন সময় বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে গুম খুম করেছে। এই সরকারের শাস্তি আরও আগে থেকেই পাওয়া উচিত ছিল। তারপরও 2024 সালে যে ঘটনা ঘটেছে, এটার শাস্তি সর্বোচ্চ। এর আর কি আছে? দেখা, চোখে দেখা সবার, এর তো সাক্ষীর দরকার এর নেই। সাক্ষীর কোনো দরকার নাই। ভিডিও ফুটেজ সবকিছু আছে, ওপেন আছে, তার এবং মুখের তারা স্বীকারও করে বক্তব্য, তো। স্বীকারোক্তি এবং তো সবকিছু এখনো আছে। পর্যন্ত তারা তার জন্য অনুতপ্ত না। কিন্তু হ্যাঁ, তার জন্য তো অনুতপ্ত নয়ই বটে, এখন আবার এটার বিরুদ্ধে বিভিন্ন হুমকি ধামকি কন্টিনিউ দিয়ে যাচ্ছে। কিভাবে তারা এখনো মিছিল করতে সুযোগ পায়? শাস্তির কার্যক্রম এখন চোখে পড়ার মতো কিচ্ছু নিশ্চয়ই সরকার শুরু করবেন, নিশ্চয়ই হয়তো আইনি বিভিন্ন প্রক্রিয়া আছে, রাষ্ট্রীয় প্রক্রিয়া সম্পন্ন করে নিশ্চয়ই এরকম অপরাধের, ঘৃণ্যতম অপরাধের অবশ্যই তাহলে দৃষ্টান্তমূলক বিচার হবে। আবির, আপনাকে ধন্যবাদ, আপনাকে বাবু, দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তারই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। রাকিব হোসেন আবির ও সাগর আহমদ বাবু দুজনই আওয়ামী নিপীড়নের নির্মম শিকার। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে লাখ লাখ ছাত্র জনতার মধ্যে অসামান্য ভূমিকা রাখেন এই দুই তরুণ ছাত্রদল নেতা। ফ্যাসিবাদের অবসান ঘটাতে আবির ও বাবুদের এই সীমাহীন ত্যাগ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে বলে আমাদের বিশ্বাস। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে এসব নিপীড়নের বিচার হবে, ভবিষ্যতে যাতে আর কোনো শাসক এমন নিপীড়ক হয়ে উঠবার সুযোগ না পায়, প্রতিষ্ঠিত হবে এ দৃষ্টান্ত। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersmriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।